সাবেক উপদেষ্টা নাহিদ ওনার পায়ে একটু ব্যথা পেয়েছে, তার পায়ে বেন্টিস হচ্ছে, মানে বেন্টিস করতেছে। ঢাকার মানে বেন্টিস করা অবস্থায় 10 জন ডাক্তার তার পায়ের প্লাস্টার করার জন্য ব্যস্ত এবং সেলফি তোলার জন্য ব্যস্ত। মনে হচ্ছে যে আমেরিকার কোনো প্রেসিডেন্ট বা তুরস্ক মানে আপনার রাশিয়ার কোনো প্রেসিডেন্ট বাংলাদেশে আসছে, মানে ডাক্তাররা তাকে নিয়ে এত ব্যস্ত একটা সামান্য পায়ের প্লাস্টার নিয়ে। কি দেখছি? আগের পথেই চলছে বাংলাদেশ। এটার জন্য বাংলাদেশ স্বাধীন করি নাই। গত 16 বছর কথা বলেছি, নির্বাচন 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 জিকির করতেছে। নির্বাচনের চাইতেও অধিক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দুটো। একটা হচ্ছে এই রাষ্ট্রকে সংস্কার করতে হবে, 2 নাম্বার পূর্বের অপরাধীদেরকে বিচার করতে হবে। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো উপদেষ্টা নাহিদকে নিয়ে একই তথ্য দিলেন সাবেক সেনা সদস্য, যা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো আমি আশা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নিত্য নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জাফর সরকার, সাবেক সেনা সদস্য। প্রিয় দেশবাসী, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের কাছে একটি প্রশ্ন, বাংলাদেশে কি সত্যি বৈষম্য মুক্ত, সংস্কার মুক্ত হচ্ছে? আমি 2টা প্রশ্ন করব দেশবাসীর কাছে, বিবেক আপনাদের কাছে, উত্তর আপনাদের কাছে। আর প্রতিটা মানুষের বিবেক হচ্ছে তার ব্যক্তিগত আদালত। যার বিবেক ভালো তার আদালতে যেতে হয় না, তার বিবেক থেকে সব কিছু মানে প্রশ্ন উত্তর দিতে বের করা যায়। গতকালকে ফেসবুকে একটি পোস্ট দেখলাম, আমাদের সাবেক উপদেষ্টা নাহিদ ওনার পায়ে একটু ব্যথা পেয়েছে, তার পায়ে বেন্টিস হচ্ছে, মানে বেন্টিস করতেছে। ঢাকার মানে বেন্টিস করা অবস্থায় 10 জন ডাক্তার তার পায়ের প্লাস্টার করার জন্য ব্যস্ত এবং সেলফি তোলার জন্য ব্যস্ত। মনে হচ্ছে যে আমেরিকার কোনো প্রেসিডেন্ট বা তুরস্ক মানে আপনার রাশিয়ার কোনো প্রেসিডেন্ট বাংলাদেশে আসছে, মানে ডাক্তাররা তাকে নিয়ে এত ব্যস্ত একটা সামান্য পায়ের প্লাস্টার নিয়ে। অন্যদিকে অর্থের অভাবে মাথায় গুলি নিয়ে মারা গেছে গণ অভ্যুত্থানের এক মানে হৃদয় নামে একটা ছেলে। তার বাবা, মাথায় গুলি লেগেছিল, তার বাবা গরু, ছাগল, হাঁস, মুরগি, রিক্সা বিক্রি করেও তার সন্তানকে বাঁচাতে পারে নাই উন্নত চিকিৎসার জন্য। আর এখন পর্যন্ত মানে ওই ছাত্র আন্দোলনের সিভিলিয়ান থেকে শুরু করে সাধারণ পাবলিক, ছাত্র জনতা থেকে শুরু করে সকল ব্যক্তিরা, সমস্ত শ্রেণীর ব্যক্তিরাই, কারো চোখে মাথায় গুলি লেগেছে, বুকে হাড়ে গুলি লেগেছে, উন্নত চিকিৎসার কারণে তারা মারা গিয়েছে। তো নাহিদের পায়ে একটু চোট লেগেছে, তাতে 10 জন ডাক্তার ব্যস্ত হয়ে পড়েছে তার প্লাস্টার লাগানোর জন্য। এটা কি অতিরিক্ত নয়? এটা কি বৈষম্য বিরোধী নয়? আর অন্যদিকে সার্জিস আলম, সে তার বাড়িতে যাওয়ার জন্য, পঞ্চগড়ে যাওয়ার জন্য শত গাড়ি, তার নিরাপত্তা নিয়ে সে তার পঞ্চগড়ে প্রবেশ করেছে। জাতির কাছে একটি প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে সম্মানিত ব্যক্তি কি সার্জিস আলম? পৃথিবীর মধ্যে, বাংলাদেশ বাদ দিলাম, আমেরিকার প্রেসিডেন্টও যদি কোথাও মুভ করে এতগুলো গাড়ি যায় না, হয়তো 10 থেকে 15টা গাড়ি যায়। রাশিয়ার প্রেসিডেন্ট পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রেসিডেন্ট, শক্তিধর, তারও গেলে মনে 10-15টা গাড়ি যায়। বাংলাদেশের স্বয়ং প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট যদি কোথাও যায় 7 থেকে 8টা গাড়ি যায়। বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান, পুলিশ বাহিনীর প্রধান যদি কোথাও মানে যাত্রা শুরু করে, তাদের নিরাপত্তার জন্য 4 থেকে 5টা গাড়ি যায়। কিন্তু সার্জিস আলমের নিরাপত্তার জন্য 100 গাড়ি যায়। সে কি এমন বাংলাদেশে হয়ে গেছে? এই যে বৈষম্যগুলো তারা তৈরি করছে, এই যে তারা সংস্কার করবে, এটা কি তারা সংস্কার বলে? এটাকে সংস্কার বলে না। বাংলাদেশ কোন দিকে যাচ্ছে আপনারা অপেক্ষা করেন। বাংলাদেশে আওয়ামী লীগের পুনরাবৃত্তি ঘটানোর জন্য তারা এই ধরনের কাজ করতেছে। তত্ত্বাবধায়ক সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আমরা ওনাকে সম্মান করি, ওনার পক্ষে আমি প্রতিনিয়ত লাইভ করেছি, যেন তত্ত্বাবধায়ক সরকার, ওনাকে ছাড়া কাউকে আমরা মানি না। কারণ তত্ত্বাবধায়ক সরকারের নাম লিস্টে, প্রধান তত্ত্বাবধায়ক সরকারের নাম লিস্টে ওনার নাম ছিলেন না। আমরা প্রতিবাদ করে নাম নিয়ে আসছি সোশ্যাল মিডিয়াতে, কারণ আওয়ামী লীগ সরকারের সবচেয়ে ভয়ঙ্কর মানে অস্ত্র ছিল সোশ্যাল মিডিয়া। সেই সোশ্যাল মিডিয়াতে আমরা প্রতিবাদ করেছি। প্রিয় দেশবাসী, আপনারা সকলেই জানেন আমার অবস্থান কি ছিল। এই প্রতিবাদ করতে যে বিদেশে জেল খেটেছি, মা বাবা মারা গেছে, দেশে আসতে পারি নাই,
সেই প্রতিবাদ নিয়ে এখনও আমরা কাজ করছি। আজকে বাংলাদেশে বৈষম্য কারা তৈরি করছে, সংস্কার তারা কিভাবে সংস্কার করবে। আমাদের মাননীয় তত্ত্বাবধায়ক সরকার আসছেন, আপনার ভালো একটি সরকারের মানে নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠন করবেন। হ্যাঁ, উনি ভালো কাজ করছেন, এটা আমরা জানি। উনি ভালো কাজ করবেন বিধায় উনি তত্ত্বাবধায়ক সরকার হয়েছেন অন্য কাউকে ওভারটেক করে। ডক্টর মোহাম্মদ ইউনূস যতদিন আছেন বাংলাদেশ নিরাপদে আছেন। আমরাও চাই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্ব বাংলাদেশ আরও সুন্দর হোক, কিন্তু গণতন্ত্র অনুযায়ী সংবিধান অনুযায়ী উনি লম্বা সময় থাকার কোনো এখতিয়ার নেই। তাহলে আপনাকে সংবিধান পরিবর্তন করতে হবে। আর এখন আমরা যতটুকু শুনছি যে একটি বাংলাদেশে একটা জাতীয় সরকার গঠন করা হবে, ডক্টর মোহাম্মদ ইউনূস থাকবে জাতীয় সরকারের প্রধান, বিভিন্ন দলের থেকে নেতা কর্মী এনে তাদেরকে এমপি মন্ত্রী বানানো হবে। তাহলে তো রাজনীতির জনপ্রিয়তার কোনো দরকার ছিল না। নতুন নতুন দল গঠন করবে, যে কোনো নতুন দল গঠন করবে তাদের কাছ থেকেও দুইজন তিনজন এমপি গঠন করা হবে। তাহলে বাঘ আর ছাগলের মধ্যে কোনো পার্থক্য রইল না। তাহলে তো সংবিধান হইল না। আরেকবার যখন উনি নির্বাচন দিবেন, 5 বছর পরে হোক 10 বছর পরে হোক, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব নির্বাচন দিবেন, অন্য কোনো দল আসলে তখনও কিন্তু উনি ক্ষমতায় থেকে নির্বাচন দিতে পারবেন না। জাতীয় সরকার বাদ হওয়ার পরে তত্ত্বাবধায়ক সরকার ঠিকই আসতে হবে। তত্ত্বাবধায়ক সরকার আসার পর যদি ওই সরকারে যদি বলে যে আমরাও 5 বছর 10 বছর থাকবো, এটার উত্তরটা কারা দিবেন? এখন যতদিন যাচ্ছে ততদিন আওয়ামী লীগের লোকেরা মাথা উঁচু মানে মাথা নাড়া দিয়ে তারা কাজ করছে। এই যে কিছুদিন আগে ঢাকার কোন একটা জায়গায় ছাত্রদলের নেতাকে গভীর রাতে ছাত্রলীগের নেতারা ওইখানকার ঢাকার মানে মানে কি একটা পদে, আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখেছেন, রাতের অন্ধকারে তাকে পিটায় রক্তাক্ত করে আবার তার আত্মগোপনে চলে গেছে। কারণ আওয়ামী লীগরা পালায় নাই, আওয়ামী লীগরা আত্মগোপনে আছে। এদিক দিয়ে আবার ঢাকা আপনার যে শেরপুর জেলার আপনার শ্রীবর্দী এলাকায় আপনার যে জিনাইগাতি এলাকায় আওয়ামী লীগের চেয়ারম্যান এখনো বহাল আছে এবং সে স্বয়ং পুলিশে বলছে এখানে বিএনপির সন্ত্রাসীরা থাকে, তাদেরকে গ্রেফতার করেন। সারা বাংলাদেশে আওয়ামী লীগ চেয়ারম্যান সব পলাতক, এই চেয়ারম্যান কিভাবে এতদিন থাকে? এবং ডাইরেক্ট পুলিশকে বলে দেয় তাদের বিএনপির লোকেরা সন্ত্রাস, তাদেরকে গ্রেফতার করেন। এই যে বিষয়গুলো আওয়ামী লীগরা করতেছে, তার মানে আপনারা দেশের মানুষ আওয়ামী লীগকে পতন করেছেন বিপ্লবের মাধ্যমে। এটা কোনো ছাত্র বিপ্লব হয় না, এটা গণবিপ্লব হয়েছে। সকলের বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে। এত বড় মানে মানে প্রশাসনের ক্ষমতা ছিল, ডিফেন্সের ক্ষমতা ছিল, পাবলিকের ক্ষমতা ছিল, সমস্ত সেক্টর দপ্তর মন্ত্রণালয়ের সচিব সমস্ত পাওয়ার নিয়ে শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতা পালন করেছিল। সেখান থেকে উনি পালিয়ে গেছে। আর এখন যেভাবে রাষ্ট্র পরিচালনা হচ্ছে, যত দিন যাবে নির্বাচনের তত আওয়ামী লীগ আবার পুনরবৃদ্ধি গঠন মানে দেশে অশান্তি সৃষ্টি করার জন্য পুনরবৃদ্ধি, সে রাষ্ট্র ক্ষমতা আসার জন্য সমস্ত কিছু তারা মানে নীল নকশা তারা এঁকে যাচ্ছে। তো অতএব ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আমাদের আকুল আবেদন, আপনি কোনো রাজনৈতিক প্রতিহিংসা ব্যক্তি নন, আপনি রাজনৈতিক কোনো লোভী ব্যক্তি নন, আপনি হচ্ছে পৃথিবীর ইন্টারন্যাশনাল একজন হিরো। আপনি চাইবেন বাংলাদেশের মানুষজনের শান্তি থাকে, সুষ্ঠুভাবে থাকে। আপনি এমন একটি সরকার গঠন করবেন, এমন একটি সংবিধান তৈরি করে যাবেন যেন বাংলাদেশের মানুষের ভাগ্য যেন ভালো থাকে, বাংলাদেশের মানুষই যেন সর্বশক্তিমান দেশের ঊর্ধ্বে জনগণ থাকে। সেই হিসাব করে দেশের জনগণকে যেন যে কোনো সরকার আসুক সম্মান করে, তাদের ন্যায্য অধিকার পালন করে, তাদেরকে সংবিধান অনুযায়ী তাদের নাগরিকত্বের যে অধিকার সেটা যেন সুন্দর এবং বহাল থাকে। এটা করলেই ডক্টর মোহাম্মদ ইউনূস সারা বিশ্বের কাছে যেরকম সম্মানিত, বাংলাদেশের মানুষের কাছে সম্মানিত। উনি যদি ক্ষমতায় থেকে এখন যদি উনি ক্ষমতা আরও 5 বছর 10 বছর থাকতে চান, তাহলে এই অভ্যাসটা কিন্তু কন্টিনিউ থাকবে। আমরা চাই উনি ভালো মানুষ, ওনার সাপোর্ট আমাদের দেশের দরকার আছে, কিন্তু উনি সরকার না থাকলেও উনি দেশের জন্য অনেক কিছু করতে পারবেন, সেই ক্ষমতা ওনার আছে। আমরা জানি দেশের মানুষ ওনাকে সাপোর্ট দেবে, কিন্তু নির্বাচন ছাড়া কোনো সরকার টিকে থাকা এটা অবৈধ মানে সংবিধান পরিপন্থী। তাহলে ভবিষ্যতে যদি কোনো সরকার আসে একই ক্যাটাগরিতে করবে, কারণ আওয়ামী লীগ সরকার যেটা করেছে সেই ভুল যদি এখনও আবার করে, তাহলে তো দেশের এটা সংবিধান হলো না। এখন ছাত্র সমন্বয়করা যেভাবে নিজেকে ক্ষমতাবান মনে করছে, যেখানে যাচ্ছে তারা নিরাপত্তা প্রটোকল পাচ্ছে, পুলিশের নিরাপত্তা পাচ্ছে। এই যে আমি কিছুক্ষণ আগে কথাগুলো বললাম যে পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতাশালী আমেরিকার রাশিয়ার প্রেসিডেন্টরাও এতগুলো নিরাপত্তা পায় না, এতগুলো গাড়ি ব্যবহার করে না। সার্জিস আলম যতগুলো গাড়ি ব্যবহার করতেছে, এটা তো শুধু জাস্ট একটা মহড়া, এটা শুধু জাস্ট একটা ট্রেলার চলতেছে। বিস্তারিত ভবিষ্যতে দেখতে পারবেন তাদের নৈরাজ্য এবং তাদের যে আলিশান জীবনযাপন আপনারা দেখতে পারবেন। যেসব ছাত্রদের পকেটে 10 টাকা ছিল না ক্যান্টিন বিল দেওয়ার মতো, এখন তারা শত শত গাড়ি লাক্সারি জীবন যাপন করতেছে। এটা কোনো দেশের জনগণের জন্য সুবার্তা দিচ্ছে না, এটা অবশ্যই জনগণের জন্য এটা দুর্ভাগ্য বার্তা দিচ্ছে। তো যে প্রিয় দেশবাসী, আপনারা সবাই সতর্ক থাকুন। এখন আমরা দেখতেছি অনেক রাজনৈতিক দল
মানে নির্বাচন চাচ্ছে, আরেকটা গোষ্ঠী মানে ঐক্যবদ্ধভাবে নির্বাচনের বিপক্ষে যাচ্ছে এবং তাদেরকে কুৎসিতভাবে গালাগালি করতেছে, লুবি বলতেছে। কারণ এটাও একটা সিন্ডিকেট করা, যারা নির্বাচনের কথা বলবে তোমরা সবাই ওখানে যুক্তিযুক্তভাবে কমেন্ট করবে, আমরা নির্বাচন চাই না, আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই না, আমরা ডক্টর ইউনূসের নেতৃত্ব চাই। ইউনূসের নেতৃত্ব যতদিন থাকবে আওয়ামী লীগরা আবার পুনর্বাসন হওয়ার জন্য তারা রাজনৈতিক সুযোগ পাবে, কারণ তত্ত্বাবধায়ক সরকার কোনো দলের শত্রু না, সমস্ত দলের রাজনীতি করার সুযোগ আছে। তো এই বিষয়গুলো আপনারা ভেবে দেখেন, আওয়ামী লীগের পুনর্বাসনটা কতটুকু গুরুত্বপূর্ণ। দেশ মুক্ত হয়েছে, এতগুলো হাজার হাজার মানুষের মৃত্যুর পরিবর্তে এখন পর্যন্ত ছাত্ররা বিভিন্ন জনগণ হাসপাতালে কাতরাচ্ছে, মৃত্যুর সাথে কাতরাচ্ছে, মারা যাচ্ছে প্রতিনিয়ত, মানে ওই গুলিতে আহত ব্যক্তিরা নিহত হচ্ছে। এইগুলোকে আপনাদের মায়া লাগে না? আপনারা কেন বলেন না এমন যে কোনো সরকার আসবে জনগণের জন্য কাজ করতে বাধ্য হবে, এমন কোনো সংবিধান করতে হবে। সরকার চাইলেই যা খুশি তা করতে পারবে না, এমপি মন্ত্রীরা চাইলেই যা খুশি তা করতে পারবে না। সংবিধান অনুযায়ী জনগণের নিরাপত্তা, জনগণের কথা এবং জনগণকে মূল্যায়ন রাষ্ট্রের সরকার করতে বাধ্য এবং দিতে হবে। এই ধরনের সংবিধান ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের জন্য করে যায়, তাহলে জনগণ শান্তিতে থাকবে, জনগণ তার নাগরিকত্ব মর্যাদা পাবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। কি দেখছি? আগের পথেই চলছে বাংলাদেশ। এটার জন্য বাংলাদেশ স্বাধীন করি নাই। গত 16 বছর কথা বলেছি সকল অন্যায়ের বিরুদ্ধে, সকল মানুষের পক্ষে। এই হেফাজতের জন্য যখন কেউ কথা বলে নাই আমি কথা বলেছি, এই শাহবাগীদের বিরুদ্ধে যখন কেউ কথা বলে নাই আমি কথা বলেছি, আলেম ওলামার পক্ষে যখন কেউ কথা বলে নাই আমি বলেছি, আজও বলছি। আপনাদের শিক্ষা হওয়া উচিত। আপনাদের চোখের সামনে একটি দলকে এভাবে অপদস্থ করবে, অপমান করবে, আর কান পেতে শুনে আসবেন, সেটাও কিন্তু আপনাদের পতনেরই লক্ষণ। বাহ বিএনপি, বাহ! আপনাদের একটু লজ্জা হলো না? আপনাদের একটু শরম হলো না এই শব্দ চয়নটা করতে? গতকালকের হেফাজতে ইসলামের সাথে আপনাদের বৈঠক হয়েছে। সেই বৈঠকে হেফাজতে ইসলাম দাবি করেছে যে মৌলবাদ শব্দটি বিএনপি যাতে না বলে, মৌলবাদ শব্দটিতে তারা আপত্তি জানিয়েছে। আর আপনারা চট করে আওয়ামী লীগের মতো বলে দিলেন যে মৌলবাদ বলতে আপনারা কাকে বুঝিয়েছেন? শুধুমাত্র জামাতকে, এদেশের অন্য কোনো রাজনৈতিক দল কিংবা আলেম ওলামাকে বুঝাননি। তার মানে আপনি সেই আওয়ামী লীগের পথেই কি হাঁটছেন? আওয়ামী লীগের মতো করেই কি রাজনীতি করতে চাচ্ছেন? যা কিছু ঘটবে, যা কিছু রটবে, যা কিছু চলবে সবকিছুই জামাতের উপরে চাপিয়ে দিয়ে আপনি বাংলাদেশের জনপ্রিয়তায় টিকে থাকতে চাইবেন? বাংলাদেশের আলেম ওলামাকে ভুগি যুগি বুঝাবেন? আপনি আলেম ওলামাদেরকে বলছেন কি করে, কারা বলছেন যে মৌলবাদ বলতে আমরা জামাতকে বুঝিয়েছি, এখানে অন্য কাউকে বুঝানো হয়নি? হেফাজতে ইসলামের নেতাদের প্রশ্নের জবাবে আপনি কি এই জবাব দিতে পারলেন? বাংলাদেশে গত 16 বছর পর্যন্ত জুলুম, নির্যাতন, অত্যাচারের শিকার ছিল এদেশের সকল রাজনৈতিক দল। জামাত ছিল তার মধ্যে অন্যতম। জামাতকে আপনি মৌলবাদ হিসাবে স্বীকৃতি দিয়ে চাপিয়ে দিবেন আর বাংলাদেশের জনগণ সেটা মেনে নিবে, বসে থাকবে? এই জামাত ইসলামের ফাঁসি হয়েছে যাদের, সেই মানুষগুলোর ফাঁসি কি এদেশের জনগণ মেনে নিয়েছে? দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে ফাঁসি দেওয়া সেই ব্যক্তিদের পক্ষে প্রথম জনসমাবেশ করে প্রকাশ্যে বলেছিলেন এগুলা হচ্ছে সম্পূর্ণ আওয়ামী লীগের ধান্দাবাজি। তিনি নাম উচ্চারণ করে করে প্রত্যেকটি ফাঁসির কাস্টে যারা ঝুলেছেন তাদের পক্ষে স্টেটমেন্ট দিয়েছেন। আপনি সেই দলের নেতা হয়ে জামাতকে সহজেই মৌলবাদ বানিয়ে দিলেন। এত সস্তা রাজনীতি, এত সস্তা রাজনীতি করছেন। বাংলাদেশে আপনি মৌলবাদ ট্যাগ দেওয়ার জন্য বাংলাদেশের সবচাইতে উদার একটি রাজনৈতিক দল জামাত ইসলাম, যেই জামাত ইসলাম রাজনীতিতে সংস্কার এনে এই দেশের ইসলামী হুকুমতের যেমন কথা বলছে, পাশাপাশি রাজনৈতিক অঙ্গনে তার আদর্শভিত্তিক সামাজিক সকল কার্যক্রম, শিক্ষা, সাহিত্য সকল জায়গায় তাদের অবদান, সেই দলটাকে আপনি মৌলবাদ বলে দিলেন। লজ্জা হওয়া উচিত আপনাদের। কে বলেছে, কারা বলেছে? বিএনপির এখনই উচিত তাদেরকে তদন্ত করে জনগণের সামনে তাদেরকে প্রকাশ্যে আনা এবং তাদেরকে বিচারের কাঠগড়ায় নিয়ে আসা। সস্তা রাজনীতি বন্ধ করুন। শেখ হাসিনার রাজনীতি ছিল এমন, বাংলাদেশে যে কোনো কিছু ঘটলে এটা জামাত শিবিরের কাজ, বাংলাদেশে যে কোনো কাজ করলে সবকিছুতে তাদের উপরে চাপিয়ে দেওয়া হতো। সর্বশেষ এই যে জুলাই বিপ্লবের আগে 5 তারিখের পূর্বে আপনাদের মনে আছে বাংলাদেশের সব কিছুর জন্য শেখ হাসিনা দায়ী, কিন্তু জামাতের উপরে দাস চাপিয়ে দিয়ে তারপরে জামাতকে নিষিদ্ধ ঘোষণা করলো, জামাত শিবিরের কার্যক্রম বন্ধ ঘোষণা করলো। তার ফলশ্রুতিতে কি হয়েছে জনগণ কিন্তু দেখেছে, জনগণ দেখিয়ে দিয়েছে রাজাকার শব্দ বারবার উচ্চারণ করলে কি হয়। সেই রাজাকার শব্দ উচ্চারণের ফল হিসাবে
আওয়ামী লীগের পতন হয়েছে, শেখ হাসিনার পতন হয়েছে, সারা বাংলাদেশে বারুদের মতো জ্বলে উঠেছে। এই সকল শব্দ জনগণ শুনতে চায় না। আপনাদের কি আকলে ধরে না যে দেশের জনগণ কি চায় আর কি চায় না? কেন বারবার এই শব্দগুলো উচ্চারণ করে অপরাজনীতির জন্য রাস্তায় নেমেছেন? মৌলবাদের সাথে জামাতের সম্পর্ক কি? মৌলবাদের সাথে শিবিরের সম্পর্ক কি? মৌলবাদের সাথে আলেমদের সম্পর্ক কি? মৌলবাদের সাথে তাবলীগের সম্পর্ক কি? মৌলবাদের সাথে ইসলাম প্রিয় মানুষের সম্পর্ক কি? মৌলবাদের সাথে ইমাম, কারি, মুয়াজ্জিন, হাফেজদের, মাদ্রাসা শিক্ষকের সম্পর্ক কি? আপনি বলে দিলেন সহজেই মৌলবাদ বলতে আমরা তাদেরকে বুঝিয়েছি। আজকে হেফাজতে ইসলাম বৈঠক করেছে, আপনি তাকে বলে দিলেন মৌলবাদ বলতে আমি জামাতকে বুঝিয়েছি। কালকে আর একজন বৈঠকে বসবে, আপনি বলবেন মৌলবাদ বলতে আমি অমুককে বুঝিয়েছি। এই সকল ধান্দাবাজি বক্তব্য পরিহার না করলে আগামী দিনের ভবিষ্যৎ যে কত কঠোর হবে সেটা আপনারা বোঝার মতো শক্তি নাই, কিচ্ছু বুঝতেছেন না। বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের জন্য এদেশের মানুষ বিশ্বাস করে যারা সবচেয়ে বেশি নির্যাতিত, নিপীড়িত তাদের পক্ষে মানুষ। একটা পোল দিয়ে দেখেন, একটা রিপোর্ট দিয়ে দেখেন, জনগণের ম্যান্ডেট কোন দিকে যাচ্ছে একটু নিজেরা নিজেদের দিকে তাকিয়ে দেখেন। শুধু সস্তা রাজনীতি করে সহজেই মুক্তি পাবেন সে আশা ঘুরে বালি, আলেমদের মধ্যে বিভাজন সৃষ্টি করার রাজনীতি সে আশা ঘুরে বালি। আর আমাদের আলেমদেরও লজ্জা থাকা উচিত। আজকের যেই সকল মানুষরা আপনার চোখের সামনে বলবে যে আলেমদের সামনে যে জামাত মৌলবাদ কিংবা অমুককে যুদ্ধাপরাধী, সাথে সাথে আপনাদের মুখ থেকে তাদের গালের উপরে চট্টপাঘাত করার কথা, যে বলুক তাকে বলার কথা। এ ধরনের সস্তা রাজনীতি পেয়েছেন কোথায়? কোন সাহসে পেয়েছেন যাকে তাকে যেখানে সেখানে আপনি জামাত বানিয়ে দিবেন? আমি আলেমদের কাছে প্রশ্ন রাখতে চাই, যদি জামাতকে মৌলবাদ বানিয়েই থাকে তাহলে আপনি কি জামাতকে মৌলবাদ স্বীকার করেই কারো ছায়ার নিচে গিয়ে রাজনীতি করবেন, নাকি আপনি বাংলাদেশের মানুষের মজলুমের পক্ষে থাকবেন? নিজেকে প্রশ্ন করুন। এই বাংলাদেশে গত 16 বছর বিভিন্ন চাটুয়া বাহিনীর কারণে আওয়ামী লীগের অবনত হয়ে আওয়ামী লীগের কাছে জুলুম নির্যাতনের শিকার হয়েও আলেমদেরকে অপদস্থ হতে হয়েছে, অপমান হতে হয়েছে। একই উপায়ে আলেমদেরকে যদি আজকের কেউ এরকম কটূক্তি করে কথা বলে আর যদি আপনি তাদের সামনে কুর্নিশ করেন, তাহলে আগামী দিনেও আলেমদের কোনো অস্তিত্বই বাংলাদেশে থাকবে না। আমি বলে দিলাম, থাকবে না। আমার কিচ্ছু যাইবে আসবে না, কিন্তু এই বাংলাদেশের ভবিষ্যৎ যে অন্ধকার হবে তাতে কোনো সন্দেহ নেই। যেই নেতা, যেই ব্যক্তি এখনো যুদ্ধাপরাধীর ট্যাগ লাগিয়ে বসে থাকবে, যেই নেতা, যেই ব্যক্তি এখনো দলগুলোকে, জামাত শিবিরকে কিংবা ইসলাম প্রিয় কোনো ব্যক্তিকে ট্যাগ লাগানোর চেষ্টা করবে, যেই নেতা, যেই ব্যক্তি এখনো আলেম ওলামাকে রাজনীতির বাহিরে রাখার চেষ্টা করবে, তাদেরকে শুধু মসজিদে কিংবা ইমামতিতে কিংবা মিলাদ শরীফের মধ্যে রাখতে চেষ্টা করবে, আর যাই হোক তারা আপনার বন্ধু না। মাথায় রাখবেন, এই একই কাজ আওয়ামী লীগ চেয়েছে। আওয়ামী লীগ চেয়েছে 570টি মসজিদ বানিয়ে আলেমদেরকে মসজিদের মধ্যে বন্দী রাখতে, খুতবার মধ্যে সীমাবদ্ধ রাখতে, আলেমদেরকে সেখানে আরামায়েশে রাখতে চেয়েছে। শেখ হাসিনা যা করেছে আপনি আমি তো এখন পর্যন্ত সেটাও করেন নাই। তিনি মসজিদ বানিয়ে ওই প্ল্যান করে এগিয়েছিলেন, কিন্তু এর মানে এই নয় যে ইসলামের বিশাল খেদমত করেছেন। অতএব আজকেও যারা আলেমদেরকে বন্দী করে রাখতে চায় তারা সোনার দেয়ালে তাদেরকে রাখতে পছন্দ করে, কিন্তু যদি কোনো আলেম একটু ফুস করে ওঠে, রাজনীতির কথা বলে, তখন তাকে আজকের মৌলবাদ বলা হয়, তখন তাকে বলা হয় আলেম কেন প্রচারণা করবে। কালকে দেখলেন পাপিয়া এবং কি বলে হারুন চাঁপাইনবাবগঞ্জে বক্তব্য দিতে গিয়ে বলেছে যে আলেম ইমামতি করবে, যে আলেম মুয়াজ্জিনি করবে, যে আলেম মাহফিল করবে, তাদের নাকি ভোট চাওয়ার অধিকার নাই, তারা নাকি রাজনীতিতে ভোট চাইতে পারবে না। কত বড় নির্লজ্জ বেহায়া মানুষেরা! বাংলাদেশের একজন মুদির দোকানদার, একজন চায়ের দোকানদার, একজন রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, বাংলাদেশের একজন মানে কি বলে রাস্তার সাধারণ নাগরিক, তিনি রাজনীতি নিয়ে কথা বলতে পারে, শুধু আলেম কিংবা ইসলাম প্রিয় নাগরিক কথা বলতে পারে না। এটা কেমন সভ্যতা, এটা কেমন বর্বরতা! তার মানে এই পথ আওয়ামী লীগের দেখানো পথ। অতএব শুধুমাত্র আওয়ামী লীগটা বিদায় নিয়েছে, কিন্তু বাংলাদেশের মন মস্তিষ্ক থেকে সেই জিনিসটা বিদায় নেয়নি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদারতা হচ্ছে এই, বাংলাদেশের যে কোনো মানুষ রাজনীতি করবে, সে আমার চরম বিরোধিতা করা সত্ত্বেও তিনি যদি গণতন্ত্রের জন্য লড়াই করে, ধর্মের জন্য লড়াই করে, দেশের স্বাধীনতার জন্য লড়াই করে, তার বিরুদ্ধে আপনি তো বক্তব্য দিবেন না, তাকে তো আপনি স্নেহ করবেন, ভালোবাসবেন। কোথায় যাচ্ছে সেই দল? আজকের সেই দলের পক্ষ থেকে সস্তা জবাব দিয়ে দেওয়া হচ্ছে। এটা আমি বলছি না, ইত্তেফাকের রিপোর্ট। বিএনপিকে গতকালকের হেফাজতে ইসলাম গিয়ে বলেছে যে বাংলাদেশের মৌলবাদ শব্দটি পরিহার করতে হবে, আরো অনেক দাবি দিয়েছে। সে দাবিগুলো ভিন্ন হিসাব,
কিন্তু সেই দাবিগুলোর মধ্যে ওনারা বলছে মৌলবাদ বলতে আপনাদেরকে বুঝাই নাই, মৌলবাদ বলতে জামাতকে বিএনপি বুঝিয়েছে। হ্যাঁ, জামাত এমন একটা সংগঠন যাকে যা ইচ্ছা তাই ট্যাগ দিয়ে দেওয়া যায়। মৌলবাদ হলেও জামাতকে বলা যায়, ধর্ম বিরোধী হলেও জামাতকে বলা যায়, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী হলেও জামাতকে বলা যায়। জামাত মনে হচ্ছে যেন বাংলাদেশের সবচাইতে নিকৃষ্ট পাপিষ্ট একটি দলে রূপান্তরিত হয়েছে। যেই আসবে সেই বলবে এই দলটার মধ্যে হচ্ছে খারাপ মানুষ। এরকম করেই বাংলাদেশের বিভাজনের রাজনীতি শুরু হয়েছে। কি দেখছি? আগের পথেই চলছে বাংলাদেশ। এটার জন্য বাংলাদেশ স্বাধীন করি নাই। গত 16 বছর কথা বলেছি সকল অন্যায়ের বিরুদ্ধে, সকল মানুষের পক্ষে। এই হেফাজতের জন্য যখন কেউ কথা বলে নাই আমি কথা বলেছি, এই শাহবাগীদের বিরুদ্ধে যখন কেউ কথা বলে নাই আমি কথা বলেছি, আলেম ওলামার পক্ষে যখন কেউ কথা বলে নাই আমি বলেছি, আজও বলছি। আপনাদের শিক্ষা হওয়া উচিত। আপনাদের চোখের সামনে একটি দলকে এভাবে অপদস্থ করবে, অপমান করবে, আর কান পেতে শুনে আসবেন, সেটাও কিন্তু আপনাদের পতনেরই লক্ষণ। সাবধান হয়ে যান। বাংলাদেশের কোন আলেম ওলামা পীর মাশায়েখদের মধ্যে অনৈক্য থাকলে আগামীর ইসলামিক বাংলাদেশ স্বপ্ন দেখা অসম্ভব। অতএব প্রিয় সহযোদ্ধা ভাইরা, বিএনপির এই আচরণকে আমি কোনোভাবে মেনে নিতে পারি না। গতকালকের যে আচরণ দেখিয়েছে এই আচরণ হচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনার আচরণ। তাদের জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। নির্বাচন 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 জিকির করতেছে। নির্বাচনের চাইতেও অধিক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দুটো। একটা হচ্ছে এই রাষ্ট্রকে সংস্কার করতে হবে, 2 নাম্বার পূর্বের অপরাধীদেরকে বিচার করতে হবে। 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, ডক্টর ইউনূস এখন যে দায়িত্বে বসে আছে, লোকটাকে নানান দিক থেকে আপনার আমার অপছন্দ হতেই পারে, হওয়াটাই স্বাভাবিক। দুনিয়াতে কোনো মানুষকে কারো সম্পূর্ণ ভালো লাগবে না, লাগতেও পারে না, কারণ দুনিয়াতে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া পরিপূর্ণ কেউ নাই। সবার মধ্যেই ভুল ত্রুটি খামতি কমতি কিছু আছে। তবে এই মুহূর্তে আমরা যেটা দেখছি, এই মুহূর্তে বাংলাদেশের জন্য ডক্টর ইউনূসের চাইতে যোগ্য ব্যক্তি আমি আর দেখছি না। আপনারা জানেন কিনা জানি না, ডক্টর ইউনূস বাংলাদেশ ব্যাংক, যেটা বাংলাদেশ ব্যাংক থেকে পাচার হয়ে যাওয়া 25 বিলিয়ন ডলার, অর্থাৎ 2500 কোটি ডলার বাংলাদেশ ব্যাংক থেকে যেটা পাচার হয়ে গেছিল সেটা আবার ফেরত আনছে। রোহিঙ্গারা 15 বছর যাবত বাংলাদেশে থাকতেছে। 10 লাখ রোহিঙ্গা মায়ানমার থেকে বাংলাদেশে ঢুকে গিয়েছিল 2015, 16, 17 সালে। আমরা কিচ্ছু করতে পারি নাই, শুধু দোয়া করেছি আর সহায়তা করেছি। কিন্তু আমরা নিজেরাই তো গরিব। এর উপরে 10টা লাখ রোহিঙ্গা টেকনাফ তেতুলিয়া দখল করে আছে, টেকনাফ দখল করে আছে, কক্সবাজার চট্টগ্রামের বিভিন্ন জায়গা দখল করে আছে। 10 লাখ রোহিঙ্গা ঢুকছে। এখন রোহিঙ্গাদের সংখ্যা বাড়তে বাড়তে 15 থেকে 20 লাখ ছাড়িয়ে যাচ্ছে। এত রোহিঙ্গা, তারা তো বাংলাদেশের কেউ না, তারা পার্শ্ববর্তী দেশের মানুষ, বিপদে পড়ে আশ্রয় নিয়েছে। আমাদের উচিত তাদেরকে সারা জীবনে এই মাটিতে রেখে দেওয়া না, বরং তাদের বিপদ দূর করে তাদেরকে সসম্মানে তাদের বাড়িতে ফেরত পাঠানো। বিগত দিনে আমরা রোহিঙ্গাদেরকে মায়ানমারে পাঠাতে ব্যর্থ হয়েছি। আজ ডক্টর ইউনূস উপর মহল থেকে চাপ সৃষ্টি করেছে, ফলে মায়ানমারের সামরিক বাহিনীর প্রধান বলেছে আমরা অতি দ্রুত রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নেব। আগে আমরা 1,80,000 রোহিঙ্গাকে এখনই নিয়ে যাব। এটা আজকের খবর। 1,80,000 রোহিঙ্গা, প্রায় 2 লাখ রোহিঙ্গাকে নিতে মায়ানমার সরকার রাজি হয়ে গেছে। এটা হচ্ছে বিচ্ছিন্ন দু একটা ঘটনা বললাম। আসলে আমি ডক্টর ইউনূসকে সাপোর্ট করছি না বলতে, ডক্টর ইউনূসের তো আলাদা কোনো দল নাই যে তিনি একটা দল করছে আমি সেই দলের নেতা বা দলের কর্মী, বরং আমি ডক্টর ইউনূসের ভালো কাজের বিষয়গুলোতে সাপোর্ট করছি। তার কারণ হচ্ছে ইসলাম আমাকে শিখিয়েছে তোমার ভিন্ন মতের কোনো ভাইও যদি কোনো ভালো কাজ করে তুমি তার কাজে বাধা দিও না, বরং তুমি তার ভালো কাজটাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও। আজ আমরা সবাই যদি হাতে হাত মিলিয়ে ডক্টর ইউনূসকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যেতে পারি, আমার বিশ্বাস 55 বছরের পিছিয়ে পড়া বাংলাদেশকে ডক্টর ইউনূস আল্লাহর রহমতে আমাদের সহযোগিতায় 100 বছর পর্যন্ত টেনে নিয়ে যেতে পারবে। আমাদের মালিক আল্লাহ, আমরা সেই আল্লাহর গোলাম। ও ভাই আমার, দেখেন, গোলাম মানে আব্দুন শব্দের অর্থ হচ্ছে গোলাম। গোলাম মানে বান্দা, দাস।
চাকর। তাহলে আমরা যে আল্লাহর চাকর, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহর দাস, এই পরিচয় কি আমরা লজ্জিত না গর্বিত? আমি আমার জন্য মনে করি এটা সর্বশ্রেষ্ঠ পরিচয়। কারণ দুনিয়াতে এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট, উপদেষ্টা, সরকার যাই হন না কেন, 3.5 হাত মাটির মধ্যে অন্য কোনো পরিচয়ে যাওয়া যাবে না। 3.5 হাত মাটি একটি পরিচয়ে আপনারে নিবে, সেটা আপনি আল্লাহর গোলাম। অন্য কোনো পরিচয় সেখানে যাওয়া যাবে না। এবার আমরা যদি আল্লাহর গোলাম হই, আমাদের মালিক যদি আল্লাহ হয়, ও ভাই আমার, মালিকের আদেশ মানা ফরজ, সুন্নত না নফল? দেখি আপনার কি মনে হয় মালিকের আদেশ মানা কি? না মানলে চাকরি থাকে নাকি? আপনি কোন একটা কোম্পানিতে চাকরি নিয়েছেন, আপনি মোল্লাহাটের একটা স্কুলে চাকরি করছেন, একটা প্রতিষ্ঠানে, একটা মাদ্রাসায়, কোন একটা সরকারি অফিসে চাকরি করছেন। সকাল 8টা থেকে আপনার কাজ শুরু হয়, বিকেল 5টা পর্যন্ত 9 ঘন্টা আপনার কাজ চলে। সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত চাকরি করছেন, বিনিময়ে অফিসের বস আপনারে মাস শেষে 10-15-20 হাজার টাকা দিবে। তার মানে হচ্ছে বিষয়টা 20,000 টাকার কাছে আপনি আপনার প্রতিদিনকার জীবনের 9টা ঘন্টা বিক্রি করে দিয়েছেন। ওই 9টা ঘন্টা আপনি আপনার নিজের মন মতো চলতে পারবেন না। বাসায় আইসা আপনি লুঙ্গি পরেন, গেঞ্জি পরেন, চাই তো গেঞ্জি খুইলা লুঙ্গি পইরা দৌড়াদৌড়ি করেন, কোনো সমস্যা নাই। কিন্তু অফিসের বস আপনার থেকে যে 9 ঘন্টা কিনে নিয়েছে, এই 9 ঘন্টা লুঙ্গি গেঞ্জি পইরা বৈশা থাকতে পারবেন না, বরং অফিসের বস আপনারে যেভাবে দেখতে চাইবে আপনারে সেভাবে থাকা লাগবে। কথা কি ঠিক কিনা? তাইলে এই 9 ঘন্টা আমি আমার মন মতো চলতে পারবো না। বাসায় যখন আমি থাকি ছুটির দিনে, সকাল 10টার দিকে আমি ঘুমাইতে পারি, খাইতে পারি, বাইরে ঘুরতে পারি, মোবাইল চালাতে পারি। কিন্তু অফিসে যদি থাকি, অফিসের কাজের সময় ওয়ার্ক আওয়ারে সকাল 10টা-11টা বাজে, আমার মনটা চাচ্ছে একটু বাহির থেকে ঘুরে আসি, একটু ঘুমাই। অফিস আওয়ারে ওই সময়টা ঘুমাতে পারবেন না, বাহিরে যেতে পারবেন না, কারণ ওই সময়টা অফিসের কাজ করতে আপনি বাধ্য। এবার সকাল 10টা অফিসের সময়, আপনি অফিসের কাজে নাই, বাহির হয়ে হাঁটতেছেন, ঘুরতেছেন, অথবা অফিসে বৈশা অফিসের কাজ না করে মোবাইল চালাচ্ছেন, ঘুমাচ্ছেন। বস আপনারে একদিন যখন দেখবে একটা ধমক দিবে, এই কাজ করো ঠিক মতো। দ্বিতীয় দিন যদি আবার দেখে একই কাজ অফিস আওয়ারে ফাঁকি দিয়ে অন্য কাজ করতেছেন, তখন আরেকটা ধমক দিবে। 3 নাম্বার দিন যদি একই ভুল করতে দেখে, তাইলে চাকরিটা চলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? তার মানে অফিসের বস আপনারে বোঝায় দিবে, বেটা যা, তোর মতো অবাধ্য চাকুরিজীবীকে আমার দরকার নাই, বরং তুই ছাড়াও আমার অন্যান্য কর্মচারী নেওয়ার সুযোগ আছে না নাই? আমার ভাইরা এবার ভালো করে বোঝেন, অফিসের বস আপনারে 20,000 টাকা বেতন দেয়, এজন্য আপনার জীবন থেকে প্রতিদিন 9টা ঘন্টা সে কিনে নেয়। ওই 9টা ঘন্টায় আপনি আপনার মতো চলতে পারবেন না, অফিসের বসের মন মতো চলা লাগবে। এবার আমার ভাইয়েরা জবাব দেন, আমরা যদি আল্লাহর গোলাম হই, তাহলে আমাদের সারা জীবনটা যিনি কিনে নিয়েছেন তিনি কে? আরো জোরে। আল্লাহ যদি আমার সারা জীবন কিনে নেয়, অফিসের বস তো 9 ঘন্টা কিনে নেওয়ার ফলে মাসে মাসে আমার 20,000 টাকা বেতন দেয়। আল্লাহ যে আমার সারা জীবনটা কিনে নিয়েছে, বিনিময়ে বুঝি আমার জন্য কিছু রাখে নাই? কি রাখছে? মাশাআল্লাহ, কি রেখেছে? আল্লাহ রাব্বুল আলামিন আমার সারা জীবনটা কিনে নিয়েছেন, বিনিময়ে আমার জন্য জান্নাত রেখেছেন। আর আল্লাহ তাআলা সারা জীবনটা আমার থেকে কিনে নিয়েছেন। এই সারা জীবনে আমার সব কাজগুলো হবে আল্লাহর দেখানো পথে, রাসূলের দেখানো পথে, আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর সন্তুষ্টির জন্য এখন আমি রাসূলের দেখানো পথে যতগুলো আমল করব, আল্লাহ তাআলা প্রত্যেকটা আমল ইবাদতের মধ্যে গণ্য করে নেবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা এবার ভালো করে লক্ষ্য করে বোঝেন, অফিসের সেই কর্মচারী অফিস আওয়ারে অফিসের কাজ ফাঁকি দিয়া যদি ঘুমায়, মোবাইল চালায়, বাইরে গিয়া ঘুরে, তার চাকরি যেমন আর এই অফিসে থাকে না। আপনি যদি নিজেকে মুসলমান দাবি করেন, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম দাবি করেন, দাবি করার পরে আল্লাহর হুকুম আহকামগুলো যদি আপনি দিনের পর দিন অমান্য করেন, 1 দিন, 2 দিন, 3 দিন, এরপরে আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদের কাতার থেকে আপনার মতো অবাধ্য গোলামের নামটাও কেটে দেয়।
তো আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।